আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অতি নিকটে, আর অল্প কয়েকটা দিন হাতে আছে। এই মুহূর্তে তোমরা প্রিপারেশন নিয়ে খুবই ব্যস্ত, আমি জানি। তোমাদের অনুরোধে আমিও চেষ্টা করছি তোমাদের প্রিপারেশনটা একটু সহজ করে দেওয়ার জন্য। তোমরা জানো আমাদের সিলেবাস যেটা আছে, আমরা পূর্ণ সিলেবাসে পরীক্ষা নিতে যাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে অল্প সময়ের মধ্যে গুছিয়ে প্রিপারেশন নেওয়া খুব জরুরি। এই জন্য আমি চিন্তা করেছি যে দেশের জনপ্রিয় যে সহায়ক বইগুলো আছে, সেখানে যে মডেল টেস্টগুলো দেওয়া আছে, সেগুলোর কিছু যদি তোমরা সমাধান করো, তোমাদের প্রশ্ন সম্পর্কে খুব ভালো একটা ধারণা আসবে। এবং হচ্ছে এই টাইপের প্রশ্নই হয় সাধারণত, তোমরা সেখান থেকে সমাধানটা সহজে করতে পারবে। তো এরই প্রেক্ষিতে আজকে আমি একটি জনপ্রিয় সহায়ক বইয়ের মডেল টেস্ট 8 নম্বর দিয়ে শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব হচ্ছে এমসিকিউ পার্টটা। তো এমসিকিউ পার্টে তোমাদের যেহেতু ক্লাস 9-এর স্টুডেন্ট, তোমাদের ক্যালকুলেটিভ এমসিকিউ আসবে। তো সেক্ষেত্রে সময় সাপেক্ষ, এই জন্য আমি চেষ্টা করব কত দ্রুত সময়ে, অল্প সময়ে টেকনিক ব্যবহার করে তুমি সহজেই ক্যালকুলেশন করতে পারো। তো কিছু জিনিস আসলে ক্যালকুলেশন না করলেই নয়, আবার কিছু জিনিস হচ্ছে তুমি টেকনিক্যালি অ্যান্সার করতে পারবা। আমি চেষ্টা করবো এভাবে দেখানোর জন্য। আমার কাছে মনে হয়েছে মডেল 8টা দিয়ে তোমার এই মানে যে কোশ্চেনগুলো এখানে আছে, এটা দিয়ে তোমার ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। এই জন্য এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে আসি। আমাদের বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে। বলছে পি √2, 45 ডিগ্রি এর কার্তেশীয় স্থানাঙ্ক কত। তো এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করবে, এটা দেয়া আছে কি পোলার স্থানাঙ্ক। সেটা কীভাবে বুঝবা? সেটা বুঝবা তুমি যদি তোমার ডিগ্রির মান অর্থাৎ কোণের মান দেয়া থাকে, তাহলে তুমি বুঝতে পারবা এটা একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। আর কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। তো তোমরা জানো কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি? কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে একই বিন্দুর XY এর মান কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে ধারণা রাখি। তো আমরা PXY বের করবো। এখন PXY বের করতে হলে আমরা ক্লাসে খুব ভালো করেই এগুলো করেছি। সেটা হচ্ছে আমরা জানি যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে কি, x ইকুয়াল r cos থিটা এবং y ইকুয়াল r sin থিটা। এখন এই দুইটাতে আমরা যদি এখানের মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি, আশা করি তোমরা সহজেই কার্তেশীয় স্থানাঙ্কের XY এর স্থানাঙ্কটা পেয়ে যাবা। যেমন √2 cos 45 ডিগ্রি, আর এই পাশেও √2 sin 45 ডিগ্রি। তো তাহলে cos 45 ডিগ্রি মান কত, এটা তোমার মুখস্থ থাকতে হবে, 1/√2। এগুলো মুখস্থ করার টেকনিকটাও বলে দিয়েছি, তোমরা এতদিন আশা করি সেটা শিখে ফেলেছো। এখন এই দুইটার মধ্যে যদি ক্যালকুলেশন করো, তুমি 1 পাবা, এখানেও 1 পাবা। তার মানে আমাদের পোলার স্থানাঙ্ক হচ্ছে কি? পোলার স্থানাঙ্ক হচ্ছে PXY, কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে PXY 1,1। এটাই অ্যান্সার। তো এটা হচ্ছে অপশন কত? অপশন হচ্ছে গ। এটা টেকনিক্যালি বের করে ফেলবে। এরপরে একইভাবে যদি তোমার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক বের করতে বলে, তুমি কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের যে সম্পর্ক, সেটা দিয়ে বের করতে পারো। সেটা তোমাদের জানার কথা। তারপর আমি লিখে দিচ্ছি যে যেমন দেখো, আমাদেরকে পোলার স্থানাঙ্ক যদি বের করতে হয়, PR থিটা বের করতে হবে। তো PR থিটা বের করতে হলে আর সমান আমরা কি জানি? আর সমান আমরা জানি √x² + y²। আর থিটা সমান আমরা জানি হচ্ছে tan ইনভার্স y/x। এই দুটো সূত্র দিয়ে তুমি পোলার স্থানাঙ্ক নির্ণয় করে ফেলতে পারবা। এখন আসো পরবর্তী প্রশ্ন। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে n = 8, সামেশন অফ xi² ইকুয়াল এত এবং সামেশন অফ xi ইকুয়াল এত হলে ভেদাঙ্ক কত? ভেরিয়েন্স। তো ভেরিয়েন্সের সূত্রটা তোমার জানা থাকতে হবে। ভেরিয়েন্স হচ্ছে সিগমা², তাই না? সিগমা²। সূত্রটা কি? সূত্র হচ্ছে সামেশন অফ xi² আর হচ্ছে নিচে n মাইনাস সামেশন অফ xi/n হোল²। তো এটা হচ্ছে ভেরিয়েন্সের সূত্র। তো এখন এখানে যেহেতু মান দেওয়া আছে প্রশ্নে, দেখো প্রশ্নে মান দেওয়া আছে, প্রশ্নের মানটা
তোমাদের সবচেয়ে ভালো হবে আসলে প্রশ্নের এই মডেল টেস্টের এই সহায়ক বইটা তোমরা সামনে নিয়ে যদি ক্যালকুলেশন করো মডেল টেস্ট 8-এর, তাহলে কোশ্চেনটা তোমরা ভালো করে দেখতে পারবে। এখানে আশা করি দেখতে পাচ্ছ। তো এখান থেকে ভেদাঙ্কের মান কী হবে, তো 2760 আর হচ্ছে 8। তো এখানে হচ্ছে এটার মান কত, এটার মান হচ্ছে 2760 আর নিচে হচ্ছে 8, আর এখানে মান হচ্ছে কত, এখানে মান হচ্ছে 144 আর নিচে হবে 8। তো এইখান থেকে ক্যালকুলেশন করো, ভাগ করে নাও। যেমন আমরা এটা ভাগ করলে কত পাবো, 3 এটা 24, 30, 36, 5 এটা 40 মাইনাস এইটাতে আমরা যদি কাটাকাটি করি 8 দুগুণে 8 একে 8, 6 হবে 64, 8 এটা 64, এটার উপর স্কোয়ার। তো এই সংখ্যার স্কোয়ার তোমরা তো সব কিছু ক্যালকুলেশন করার চেষ্টা করো ক্যালকুলেটরে, হাতে হাতে করতে পারো। এই যে দেখো 18 × 18 স্কোয়ার করে ফেলা কঠিন কিছু না। এই একটা ট্রিক আছে, উপরে নিচে গুণ করে 8 এটা 64, 4 মাথা থাকবে 6, আর তারপর কোনাকুনি গুণ করে 8 একে 8, আবার এদিকে কোনাকুনি গুণ করে 8 একে 8, দুটোটা যোগ করে 8 দুগুণে 16, 16 আর 6 22, 22 2 মাথায় থাকলো 2, তারপর আবার উপর নিচে গুণ করে 1 একে 1, 1 আর 2 3, 324। তো পরবর্তী লাইনে তুমি এখানে পাচ্ছ 324। এই ক্যালকুলেশনগুলো তোমরা পারলে মুখোমুখি করবা, আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তাহলে এখান থেকে 5 থেকে 4 গেলে 1, 4 থেকে 2 গেলে 2, 21। তাহলে আমরা ভেরিয়েন্স পেয়ে গেলাম কত, 21। ভেরিয়েন্স পেয়ে গেলাম 21। এখন আমাদের অপশনে দেখি তো 21 আছে কিনা। এই যে দেখো অপশন ঘ 21 ভেরিয়েন্স বের হয়ে আসছে। তো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, লগ এর ভিত্তির ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য নয়। দেখো এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নাই, এখানে কোনো ক্যালকুলেশন নাই, এটা তোমরা নিতে পারার কথা। লগ এর ভিত্তির ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য মান। তো লগ এর ভিত্তি 1 হয় না, লগের ভিত্তি ঋণাত্মক হয় না, নেগেটিভ হয় না, তার মানে হচ্ছে যে পজিটিভ 4.5ই হতে পারে। তাহলে আমাদের লগের ভিত্তির গ্রহণযোগ্য মান 4.5। এরপর আসো কোশ্চেন নাম্বার 4-এ বলছে কি, EFG ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ EGF কোণ, মানে 90 ডিগ্রি চেয়ে ছোট, আর সমকোণটা হচ্ছে F কোণ। EF এর মান GF এর মান দেওয়া আছে, সন্নিহিত বাহু অতিভুজের অনুপাত কত। এগুলো নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই, অনেকে মনে করে এগুলো পারবো না, সময় নষ্ট বিষয়টা তা না, এটা আসলে সহজ। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 অনুযায়ী আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করি। বলছে যে F কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে F দিয়ে দিব, এটা 90 ডিগ্রি। তো এখানে যদি F দিয়ে দিই, এরপর বলছে EGF সূক্ষ্মকোণ, তো আমরা E এখানে দেই, এটা F এটা G, তো এই দুইটাই সূক্ষ্মকোণ হবে, তাই না, যেহেতু একটা সমকোণ বাকি দুইটা সূক্ষ্মকোণ হয় সমকোণী ত্রিভুজের। তো EF এর মান দেওয়া আছে কত, 15, আর GF এর মান দেওয়া আছে হচ্ছে, GF এর মান দেওয়া আছে 8। তো EF 15, GF যদি 8 হয়, তাহলে আমাদেরকে এটা বের করতে হবে। এটা হচ্ছে কি 289কে রুট করলে হবে 17। এটা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, অথবা তোমরা ক্যালকুলেশন করে করতে পারো, কিন্তু সময় যেহেতু থাকবে না ক্যালকুলেটর ইউজ করে করবা। তো এই তাহলে এখানে যদি 17 আসে, তাহলে আমরা এখন কি চাচ্ছে আমাদের কাছে, বলছে সন্নিহিত বাহু ও অতিভুজের অনুপাত। তাহলে আমরা এটা পেয়ে গেছি হচ্ছে 17। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ইজি, আর সন্নিহিত বাহু হচ্ছে এই যে সমকোণের সন্নিহিত বাহু বা অতিভুজের সংশ্লিষ্ট সন্নিহিত বাহু, দুইটাই হচ্ছে FG বা GF। তো আমরা এই আমাদেরকে বলছে অতিভুজ এবং হচ্ছে কি আমাদেরকে বলছে সন্নিহিত বাহু ও অতিভুজের অনুপাত। তাহলে সন্নিহিত বাহু উপরে যাবে, GFটা উপরে যাবে, তাহলে GF উপরে আর EGটা নিচে। তাহলে আমরা এই GF এর মান হচ্ছে কত, 8, আর EGর মান কত, 17। তাহলে আমাদের অপশন 8/17 যেখানে আছে সেটাই হবে উত্তর। এই যে অপশন খ 8/17 হচ্ছে আমাদের উত্তর। তো এখানে একটা বিষয় কি, বসে বসে এইভাবে ক্যালকুলেশন করে একটু সময় সাপেক্ষ হয়, এই জন্য তোমরা এগুলো প্র্যাকটিসে থাকবে। আর হচ্ছে যে টেকনিক জানলে, সূত্র জানলে তুমি ক্যালকুলেটরও করে ফেলতে পারবা, তোমাদের ক্যালকুলেটর ইউজ করা ভ্যালিড আছে, সমস্যা নেই। এরপরে কোশ্চেন নাম্বার 5, অত সময় দেওয়ার মতো সময় নেই, আমি তোমাদের বোঝানোর স্বার্থে হয়তো এখানে ক্যালকুলেশনগুলো করছি, এত ক্যালকুলেশন পরীক্ষার হলে তোমরা করতে পারবে না। তো এইখানে একটা কি আছে, ধারা দেওয়া আছে, ধারাটির সাধারণ অনুপাত কত। সাধারণ অনুপাত খেয়াল করো, যখন সাধারণ অনুপাত বলবে বুঝে নিব এই ধারাটি হচ্ছে একটি গুণোত্তর ধারা, আর যদি সাধারণ অন্তর বলে তাহলে এটা সমান্তর ধারা। তাহলে সাধারণ অনুপাত বের করার পদ্ধতি কি, সাধারণ অনুপাত বের করার পদ্ধতি তোমরা জানো যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবা, তাহলে হচ্ছে জেনারেল রেশিও আর আসবে। তাহলে দ্বিতীয় পদ এখানে কি আছে,
দ্বিতীয় পদ আছে এখানে 6, এই যে তোমাদের কোশ্চেন, এখানে দ্বিতীয় পদ আছে 6 আর প্রথম পদ আছে 4। তাহলে তুমি 6 আর 4 এই দুইটাকে যদি ক্যালকুলেশনে নিয়ে আসো 3/2, তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে গ 3/2 সাধারণ অনুপাত। এবার আসো 6 নম্বর কি বলছে, x + 2y = 7, x - y = 0 হলে xy সমান কত। তো এখানে একটা বিষয় খেয়াল করো, মানে এরকম দেখলে সহজে বের করতে পারবা, একটু শুধু মাথা খেলাতে হবে যে এখানে কি করব। তো তোমাদেরকে আমি সমীকরণ সমাধানের পদ্ধতি, এই সমাধান পদ্ধতি কয়েকটা 4টা পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি। একটা হচ্ছে একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন, একটা হচ্ছে আড় গুণন বা বজ্র গুণন, আর আরও একটা আছে হচ্ছে কি লেখচিত্রের মাধ্যমে। এখন এখানে এই 4টা পদ্ধতির মধ্যে তুমি যেইটা দিয়ে করলে তোমার কাছে সহজ মনে হবে তুমি সেই পদ্ধতি অবলম্বন করে সমীকরণ সমাধান করবা। সমীকরণ সমাধানের পদ্ধতি, এগুলা সমাধানের পদ্ধতি। তো এগুলা তোমাদের আশা করি মাথায় আছে, তোমরা পারো। তো এখানে এগুলো কি বলছে, দুইটা সমীকরণ দেওয়া আছে, এক্স ওয়াই এর মান বের করতে বলছে। তো আমার কাছে মনে হলো যে সমীকরণ দুইটা যদি আমি লিখি, সবচেয়ে সহজ পদ্ধতি অপনয়নের মাধ্যমেই করা যেতে পারে। যেমন একটা সমীকরণ x + 2y = দেওয়া আছে কত 7, একটা দেওয়া আছে x - y = 0। তাহলে এখানে এক্স ওয়াই বের করার জন্য তুমি যদি এটাকে মাইনাস করে দাও, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই এক্স আউট, 2y আর y যোগ করলে তখন 3y হয়, আর এখানে 7 আসে, তাহলে y এর মান হচ্ছে 7/3। y এর মান 7/3, এটা তুমি যদি 2 নং সমীকরণে বসাও x - y এর মান 7/3 = 0, তাহলে x এর মান পেয়ে যাবে হচ্ছে কত 7/3। তাহলে y এবং x দুইটাই সমান, তাহলে 7/3 যে অপশন আছে সেটাই অ্যান্সার, তাই না? তাহলে 7/3 কোথায় আছে দেখো, অপশন নাম্বার কতে 7/3 আছে। আচ্ছা, এরপর আসা হচ্ছে এটাতে যে আমাদের এই log p 3 to 4 = 4 হলে p এর মান কত, 7 নম্বর কোশ্চেন। তো এই টাইপের ম্যাথও কিন্তু মানে একটু সময় নেয়, বা ক্যালকুলেটর হলে সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে তুমি যেটা করবা, ক্যালকুলেশন করতে পারলে সবচেয়ে ভালো। 7 নম্বরে বলছে log p 3 to 4 = 4 হলে। তো এখানে খেয়াল করো, ক্যালকুলেশন করার পদ্ধতি কিন্তু তোমাদেরকে আমি ভালো করে শিখিয়েছি, এগুলো চার্টগুলো পূরণ করাইছি তোমাদেরকে দিয়ে। p⁴ হবে, মানে এই পিটা ওপাশে গিয়ে কি হবে, ভিত্তি হয়ে যাবে। লগ পিটা ভিত্তি পি, ওই পাশ সাইড চেঞ্জ করে ভিত্তি হয়, লগের ভিত্তিটা আমাদের সূচকের ভিত্তি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখন p⁴ এই পাশে লেখা, 3 to 4 কে যদি আমরা এই কোনো কিছুর পাওয়ার করতে পারি এবং সেই পাওয়ারটা যদি 4 হয়, তাহলে উভয় দিকে যদি পাওয়ার সমান হয়ে যায় তাহলে ভিত্তি সমান হবে, তাই না? পাওয়ার যদি সমান হয় ভিত্তি সমান হবে। তাহলে p⁴ আর 3 to 4 কে তুমি 3√2 করলে 3 to 4 হবে। এখন এটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, আবার তোমার হিসাবের মাধ্যমে করলে সময় লাগবে। তো 3√2 এটা হলে তাহলে এই পাশেও পাওয়ার সমান, এই পাশেও পাওয়ার সমান 4 করে, তাহলে সুতরাং p সমান কত 3√2। এটাই হচ্ছে আমাদের p এর মান এবং এটাই আমাদের কাছে চাইছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, এই যে গ 3√2। তাহলে sin 5π/6 এর মান দেওয়া আছে। তো এইখানে মোটামুটি এমসিকিউ অধিকাংশগুলো ক্যালকুলেটিভ, আমি এই জন্য এটাই করাচ্ছি যাতে করে তোমরা ক্যালকুলেশনগুলোতে ভালো একটা ধারণা নিতে পারো। তো এটা তোমাদের বইতে ত্রিকোণমিতির অধ্যায়ে আমরা করেছিলাম ভালোভাবে, কণিক দূরত্ব পরিমাপের অধ্যায়ে। তো এটা আমি পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি। দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কোয়াড্রান্ট সিস্টেম লাগবে, আর একটা হচ্ছে কি এন এর মান জোড় বিজোড় লাগবে। তো এইরকম থাকলে তুমি কি করবা, এটাকে একটু ফর্মুলেট করে লিখবা। যেমন এরকম, এটাকে লেখা যাবে π/2 + π/3, দুটাকে তুমি লসাগু করো, লসাগু করলে আবার 5π/6 পাবা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, π/2 এর আগে গুণাকার কিছু আছে, কিছু নাই, মানে 1 আছে। তাহলে 1 হচ্ছে কি বিজোড়, বিজোড় হলে কি সাইন পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, কস হবে, সাইন পরিবর্তন হয়ে কস হবে, কারণ এই এন এর মান কি বিজোড়, আর cos π/3 হবে, কারণ এইটা থিটার মান। তো এখন cos π/3 হবে, সামনের চিহ্নটা কি হবে সেটা একটা জানার বিষয় আছে। তো ফার্স্ট কোয়াড্রান্ট হচ্ছে π/2, যেহেতু প্লাস করছি তার মানে এটা সেকেন্ড কোয়াড্রান্টে আসছে। এখন এই সেকেন্ড কোয়াড্রান্টে আমাদের কি সাইন
এর মান পজিটিভ, তাই না? সেকেন্ড কোয়াড্রান্টে সাইনের মান যেহেতু পজিটিভ, সুতরাং আমরা এখানে লিখে ফেলতে পারি সাইন এবং কস দুইটাই পজিটিভ। আর এটা লিখে ফেলতে পারি হচ্ছে আমরা কি পজিটিভ মানে হবে, সামনে প্লাস হবে, মাইনাস হবে না। তো cos π/3 মান কত? √3 cos π/3 মান হচ্ছে হাফ। cos π/3 মান হচ্ছে কি হাফ। π/3 মানে কত? 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। আমাদের অপশন যেখানে হাফ আছে সেটা আমাদের উত্তর হবে, যেমন অপশন গ, এখানে হাফ আছে, এটাই উত্তর। ঠিক আছে, এগুলো জাস্ট ক্যালকুলেটিভ, তুমি যেভাবে ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 কি বলছে? কোশ্চেন নাম্বার 9 বলছে হচ্ছে মিনে 148 টাকা দিয়ে দোকান থেকে প্রতিটি x টাকা দরে 1 হালি কমলা এবং প্রতিটি y টাকা দরে 2 ডজন আপেল কিনলে নিচের কোন সমীকরণটি সঠিক? এখানে খুব দ্রুততার সাথে করে ফেলো। যেমন x টাকা দরে 1 হালি মানে 4x, y টাকা দরে 2 ডজন মানে হচ্ছে 24y, দুটো মিলিয়ে কত টাকা হলো? 148 টাকা। দ্রুত করে ফেলবা। তাহলে এখান থেকে কমন নাও, 4 কমন নেওয়া যায়, x + 2y থাকে, আর এখানে এই 148। এখন পরবর্তী লাইনে x + 2y আর হচ্ছে 148কে তুমি 4 দিয়ে ভাগ করো, 148কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? x + 2y সমান সমান 3 × 12, 3 × 7 4 × 28। তাহলে x + 2y = 37। সরি তোমরা মনে এতক্ষণ দেখো নাই, আমি আবার বলছি, দেখো প্রতিটি x টাকা দরে 1 হালি কমলা 4x, প্রতিটি y টাকা দরে 2 ডজন কমলা মানে 24, 1 ডজন 12টি, 2 ডজন 24টি, 24y। টোটাল কিনছে 148 টাকা সমান সমান 148। 4 কমন নেওয়া যায়, x + 2y পাওয়া যাবে 148। 4টাকে এই পাশে নিয়ে আসো, মানে 4y দিয়ে উভয়পক্ষে ভাগ করো, 37 পাবো। তাহলে x + 2y = 37। এটাই হচ্ছে আমাদের কি সমীকরণ। তাহলে x প্লাস এই একটু মিস্টেক হচ্ছে 24 থেকে কমন নিলে 4 কমন নিলে 6, তাহলে x + 6y, x + 6y সমান সমান 37। তাহলে x + 6y সমান 37 হচ্ছে কি অপশন গ। অপশন গ তোমাদের অ্যান্সার। এটা তুমি ক্যালকুলেশন তোমার মতো করে করবা, কারণ 24 থেকে 4 কমন নিলে তো 6 হবে, তাই না? ওকে, তো কোশ্চেন নাম্বার 10, এই কোশ্চেনে আবার কিন্তু কোনো ক্যালকুলেশন নাই। লগারিদম শব্দটির অর্থ কি? লগারিদম শব্দের অর্থ হচ্ছে সংখ্যার অনুপাত। আমরা লগারিদমের মাধ্যমে মূলত সংখ্যার অনুপাত নিয়ে ক্যালকুলেশন করি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11তে কি বলছে? কোশ্চেন নাম্বার 11তে বলছে এই 2x + 3, 3x + 2, 4x + 1 সমান্তরাল অনুক্রমটির পরবর্তী পদ। এখানে দেখো তুমি কিন্তু এই পরবর্তী পদটা ক্যালকুলেশন করেও করতে পারো, আবার শর্টকাট করেও করতে পারো। এখন তুমি কোন পদ্ধতিতে যাবা এটা তোমার উপর ডিপেন্ড করে, তোমার সময় থাকবে না কম থাকবে, এই জন্য তুমি এখানে দেখবা যে এখানে কী হয়েছে ঘটনাটা। 2x, 3x, 4x, তাহলে পরবর্তীতে কি 5x হতে পারে না? 5x হতে পারে। আবার 3, 2, 1, 1 করে এখানে 1 করে x এর সহগটা বাড়তেছে, এই কারণে পরবর্তীটা 4x এর পর 5x হতেই পারে। আর এই কনস্ট্যান্ট ভ্যালুটা 3, 2, 1 করে কমতেছে, তাহলে 3, 2, 1 এর পরে কি 0, তার মানে 0 কি দেওয়ার দরকার আছে? দরকার নেই। তাহলে 5x যেটা সেটাই অ্যান্সার, তাই না? তাহলে এই যে 5x হচ্ছে আমাদের অপশন গ। ওকে, এখন 12 নম্বর প্রশ্ন বলছে সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি হলে একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার দ্বিগুণ হবে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি হলে একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার 2 গুণ হবে? তো এটা জানার জন্য তোমাকে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিতে হবে। উন্নতি কোণটা ধরে নিলাম এটা, উন্নতি কোণটা হচ্ছে ধরে নিলাম এটা, এখানে মনে করো সূর্যমামা আছে। তো এখন তার উন্নতি কোণ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। শর্ত দিয়েছে কি? একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য। তো দণ্ডটি ধরো এইটা, তাহলে এটা সূর্যের উন্নতি কোণের কারণে সেই ছায়া দিচ্ছে মনে করো এখানে, তাহলে ছায়ার দৈর্ঘ্য 2h হবে, তাহলে এটা হবে 2h। আর হচ্ছে কি উন্নতি কোণ কত হলে একটি ছায়া দৈর্ঘ্য উচ্চতার দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে উচ্চতা। তো ধরে নিলাম উচ্চতা h, আর ছায়ার দৈর্ঘ্য এটা হচ্ছে ছায়া, আর এটা হচ্ছে উচ্চতা, এটা বুঝে নেওয়া ভালোভাবে। উচ্চতা ধরে নিলাম h, ছায়া ধরে নিলাম হচ্ছে 2, তাহলে শর্ত মতে 2h হবে। তাহলে আমাদেরকে বের করতে বলছে সূর্যের উন্নতি কোণ। এখন একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি প্রদত্ত কোণ, বা যেটা কোণ নিয়ে আমরা বের করব, থিটা। তো যে কোণ বের করতেছি সেই কোণের বিপরীতে যে বাহুটা অবলম্বন থাকতেছে সমকোণের, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে লম্ব। আর এই থিটা কোণের সন্নিহিত বাহুকে আমরা বলি ভূমি, আর অপোজিটে যেটা আছে সেটা কি? অতিভুজ। তো এখন আমাদের কাছে যেহেতু লম্ব আর ভূমি আছে, তাহলে টেন থিটার অনুপাত হচ্ছে কি? লম্ব আর ভূমি। তাহলে লম্ব হচ্ছে কত? h, আর ভূমি হচ্ছে কত? 2h। তাহলে h কাটা গেলে আমরা পাচ্ছি কত? 1/2।
তাহলে যেহেতু থিটার মান বের করতে হবে, তাহলে টেন ইনভার্স হাফ, টেন ইনভার্স হাফ হচ্ছে কত ডিগ্রির মান? টেন ইনভার্স হাফ হচ্ছে এই যে মানে টেন ইনভার্স 0.5 হচ্ছে 26.57 ডিগ্রির মান। সেটা তুমি ক্যালকুলেটর করলেও পারবা, আর এমনিতেও তুমি ক্যালকুলেটর করেই করতে হবে এটা, যেহেতু তোমার টেন ইনভার্সের মান তুমি তো মুখে মুখে করতে পারবে না, তাই না? এখন এই অপশন খ হচ্ছে আমাদের অ্যান্সার। এবার হচ্ছে এই, আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এটা তুমি একটু চিন্তা করে নিবা, থিটা ধরে নিবা। যদি উন্নতি কোণ বলে তাহলে নিচ থেকে উপরের দিকে কোণ তৈরি হবে, আর যদি অবনতি কোণ বলে তাহলে এই কোণটা হবে, তাই না? অবনতি কোণ। তো তুমি এইভাবে বিবেচনা করবা, কোন রেশিও আছে, অনুপাতের ভিত্তিতে টেনের অপারেটর ধরবা, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক রেশিও ধরবা, সেই হিসাবে থিটা বের হয়ে আসবে। ওকে, থ্যাংক ইউ। এখন পরবর্তীতে আমাদের কি কোশ্চেন? পরবর্তীতে হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কি বলছে বাবা? 13 নম্বর কোশ্চেনে বলছে হচ্ছে 3x - 4y = 10, 6x - 8y = 18, এর সমাধান সম্পর্কে কি বলা যায়? খুব ভালো করে খেয়াল করো, এর সমাধান সম্পর্কে কি বলা যায় এটা জানার জন্য তোমাকে আমরা 13 নম্বর প্রশ্ন দেখি। 3x - 4y = 10, 6x - 8y = 18। মজার ব্যাপার হচ্ছে এই নিচেরটাকে খেয়াল করো, এখান থেকে 3 কমন নেওয়া যাচ্ছে, তাহলে x - 2 কমন নেওয়া যাচ্ছে, তাহলে 3x - 4y 2 কমন নিলাম, ইকুয়াল কত? 18। তো 3x - 4y = কত আসতেছে? 18কে 2 দিয়ে ভাগ করলে 9। তো একটা বিষয় খেয়াল করো, এই সমীকরণ আর এই সমীকরণের লেফট সাইড সমান, কিন্তু রাইট সাইড অসমান। যেহেতু দুইটা সমীকরণ হওয়ার শর্ত কি? দুই দিক সমান, মানে সমাধান করার পরে মান বসালে দুই দিক সমান হবে। তো এখানে হয়েছে কি, এই একই মান বাম দিকে আছে দুইটা সমীকরণে, কিন্তু ডান দিকে গিয়ে আলাদা, তাহলে তো এরা সমীকরণ গঠন করার শর্তই মানে না। মানে দুইটা সমীকরণের মধ্যে সমাধান পাওয়ার কোনো যে শর্ত, সেই শর্ত তারা মানছে না। এটা তুমি পরীক্ষা করার জন্য করতে পারো। যেমন এখন এখানে আছে 3x - 4y = 10, আর এটাকে আমরা ফর্মুলেট করার পরে পাইলাম 3x - 4y = 9। তো তুমি কোন পদ্ধতিতে যাবা? ধরো অপনয়ন গেলা বা প্রতিস্থাপন গেলা, অপনয়নে আসলাম, ধরো অপনয়নে আসলাম, তাহলে অপনয়ন যদি করা হয় যে এটা -3x + 3x 0 হয়, তো এখানে +4y আর এখানে -4y, এটাও 0 হয়ে যায়। তাহলে যেখানে তোমার চলকই থাকে না, সেখানে তোমার সমাধান কিভাবে আসবে, তাই না? চলক না থাকলে তো সমাধান নাই, আমরা চলকেরই মান বের করি সমাধানের মাধ্যমে, তাহলে এখানে আমরা লিখতে হবে এটা সমাধান নেই। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, নিচের কোণটি কোয়াড্রেন্টাল কোণ? কোয়াড্রেন্টাল কোণ মানে হচ্ছে, আমরা তোমাদেরকে বলেছি যেমন হচ্ছে যে, যেমন এটাতে দেখো, এটা ফার্স্ট কোয়াড্রান্ট, এটা সেকেন্ড কোয়াড্রান্ট, এটা থার্ড কোয়াড্রান্ট, এটা ফোর্থ কোয়াড্রান্ট। এই 4টি কোয়াড্রান্টের মধ্যে যেটি পূর্ণ কোয়াড্রান্টের মান নিয়ে আজ দেখাবে, সেটাই হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। তাহলে কেবলমাত্র এখানেই পূর্ণ ফোর্থ কোয়াড্রান্ট মান দেখানো হয়েছে ডিগ্রিতে, এই যে দেখো এই কোণটা দেখানো হয়েছে, তাহলে এটাই হবে আমাদের কোয়াড্রেন্টাল কোণ। কোয়াড্রেন্টাল কোণ। আর বাদ বাকিগুলোতে দেখো ওরা কোয়াড্রান্টকে ডিভাইড করছে, নির্দিষ্ট পরিমাণ মান নিছে। তো এটা আমাদের কোয়াড্রেন্টাল কোণ, এবং সেটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক মান দিচ্ছে। আচ্ছা, আমরা সাধারণত ক্যালকুলেশন করি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা তোমরা আশা করি জানো। তো এটা হচ্ছে আমাদের উত্তর। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 15 নম্বরে বলছে, কোনো নিবেশনের গড় ব্যবধান 14.8 এবং গড় হতে মানগুলির ব্যবধানের পরম মানের সমষ্টি 148 হলে নিবেশনের কতটি মান আছে? তো গড় ব্যবধান দেয়া আছে, তো গড় ব্যবধানকে আমরা কি বলি? গড় ব্যবধান x - x বার, তাই না? আর হচ্ছে গড় ব্যবধান, নিবেশনের গড় ব্যবধান এত। আরেকটা জিনিস দেওয়া আছে, গড় হতে মানগুলির ব্যবধানের পরম মানের সমষ্টি। গড় ব্যবধানের সূত্র তোমরা জানো এটা, তাই না? তো গড় ব্যবধান, কোনো নিবেশনের গড় ব্যবধান এত, আচ্ছা, গড় ব্যবধানে তো দেওয়া আছে। আমাদের এখানে সূত্রের দরকার নাই, দাঁড়াও আমরা সূত্রটা না লিখি। আমাদের এখানে কি বলছে? বলছে হচ্ছে কোনো নিবেশনের গড় ব্যবধান 14.8 এবং গড় হতে মানগুলির ব্যবধান, গড় ব্যবধান যেহেতু 14.8, তাহলে গড় ব্যবধান 14.8 এখানে থাকবে, এটা গড় ব্যবধান সমান ব্যবধানের পরম মানের সমষ্টি 148, মানে এখানে যে সামেশন অফ xi - x বার, এটাই আমরা পরম মান দিয়ে বার করি, সেটা দেওয়া আছে, আর নিচে n হবে, তাই না? এটা হচ্ছে গড় ব্যবধান
সমান সমান এটা সূত্র। তো তাহলে এটা আছে 14.8 দেওয়া আছে, আর এটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে সমষ্টি 148 আর নিচে n। আমাদেরকে বলছে কোএফিসিয়েন্টের মান কতটি, মান কতটি মানেই হচ্ছে n। তাহলে আমরা nটাকে যদি এই পাশে নিয়ে আসি, nটাকে এই পাশে নিয়ে আসি, উপরে 148 আর নিচে হচ্ছে 14.8, তাহলে 148কে 14.8 দিয়ে ভাগ করলে কি হবে, 10 হবে। তাহলে আমাদের এখানে মান হবে 10টি। ঠিক আছে, তো এই আমাদের 15টি এমসিকিউ মোটামুটি আমরা করে ফেলছি, এবং হচ্ছে আমি চেষ্টা করছি সবগুলোর ক্যালকুলেশন দেখানোর জন্য। খুব ভালোভাবেই বুঝতে পারতেছো আমি প্রফেশনাল ভিডিও মেকার না, যার কারণে কিছুটা জড়তা বা সমস্যা ফিল করছো তোমরা। তবে আশা করি কোশ্চেন সবগুলোর তুমি ভালো সমাধান পেয়েছো, এবং হচ্ছে আমরা চেষ্টা করব পরবর্তীগুলোরও দেওয়ার জন্য, এবং এক কথা উত্তর আছে এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো পাশাপাশি তোমরা দৃশ্যপট নির্ভর বড় প্রশ্ন যেগুলো সেগুলো সমাধান করবা। সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর কথা বাড়ালাম না। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি মডেল টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সব কিছু ঠিকঠাক থাকলে ভালো একটা পরীক্ষা দিবে, এটাই আশাবাদী। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।